আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রকে তুলাধনা করলেন পুতিন। এরপর জানিয়ে দেব রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মার্কিন উদ্যোগ নিয়ে সন্দেহ প্রকাশ ন্যাটো প্রধান সহ ইউরোপীয় 3 নেতার। এরপর জানিয়ে দেব আলোচনার মধ্যেই লেবাননের একাধিক শহরে হামলা ইসরায়েলের। আরও জানিয়ে দেব গাজায় যুদ্ধবিরতি সত্ত্বেও প্রতিরক্ষা নাজেদ বাড়াল ইসরায়েল। এবং জানিয়ে দেব সর্বশেষ আপডেট, গুরুত্বপূর্ণ সংবাদ, ইউক্রেন রাশিয়া সংকট সমাধানে যে ইঙ্গিত দিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রকে তুলাধনা করলেন পুতিন। যুক্তরাষ্ট্রকে তুলাধনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ওয়াশিংটন যখন রুশ পারমাণবিক জ্বালানি কিনছে তখন ভারতের রাশিয়া থেকে তেল কিনে নিয়ে আপত্তি করার অর্থ নেই। বৃহস্পতিবার 4 ডিসেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেন, যুক্তরাষ্ট্র নিজেই তার নিউক্লিয়ার প্ল্যান্টে ব্যবহারের জন্য আমাদের কাছ থেকে পারমাণবিক জ্বালানি কিনছে। যদি তাদের কেনার অধিকার থাকে তবে ভারতেরও একই সুবিধা পাওয়া উচিত। 2 দিনের সফরে বৃহস্পতিবার ভারতে গেছেন রুশ প্রেসিডেন্ট। তার এ সফর ঘিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে লেখেন, তিনি এক বন্ধু পুতিনকে ভারতে স্বাগত জানাতে আনন্দিত। 2 দেশের সম্পর্ক সময় পরীক্ষিত এবং জনগণের উপকারে এসেছে। এ সময় বিমানবন্দরে আলিঙ্গন ও পরে মোদির বাসভবনে নৈশভোজের ছবি শেয়ার করেন তিনি। আল জাজিরার নয়াদিল্লি প্রতিনিধি নেহা পুনিয়া জানান, এই উষ্ণ অভ্যর্থনা একটি স্পষ্ট বার্তা দিয়েছে। এটি হলো পশ্চিমা চাপ থাকা সত্ত্বেও ভারত দেখাতে চায় যে পুতিন কোনো বিচ্ছিন্ন নেতা নন। মোদি ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার করবেন না, এটাও একটি সংকেত। পুতিন বলেন, ভারত রাশিয়া জ্বালানি সহযোগিতা রাজনৈতিক উত্থান পতন বা ইউক্রেনে হামলার দ্বারা প্রভাবিত হয়নি। তিনি অভিযোগ করেন, ভারতের আন্তর্জাতিক প্রভাব বাড়ার কারণে কোনো পক্ষ রাজনৈতিকভাবে দেশটিকে সংকুচিত করতে চাইছে। রাশিয়া থেকে ভারতের তেল আমদানি গত কয়েক বছরে ব্যাপক বেড়েছে। 2022 সালের আগে যেখানে ছিল মাত্র 2.5%, বর্তমানে তা মোট আমদানির প্রায় 36%। এতে ভারতীয় রিফাইনারিগুলো প্রায় প্রতি ব্যারেলে $12.22 পর্যন্ত সাশ্রয় করেছে। তবে ট্রাম্প প্রশাসনের 50% শুল্ক আরোপ এবং রুশ তেল কোম্পানিগুলোর উপর নতুন মার্কিন নিষেধাজ্ঞার কারণে ভারতীয় রিফাইনারিগুলো রাশিয়া তেল আমদানি কমাতে শুরু করেছে। রিলায়েন্স এরই মধ্যে ঘোষণা করেছে যে তারা রুশ তেল প্রক্রিয়াজাত করে উৎপাদিত পেট্রোলিয়াম রপ্তানি বন্ধ করবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মার্কিন উদ্যোগ নিয়ে সন্দেহ প্রকাশ ন্যাটো প্রধান সহ ইউরোপের 3 নেতার। রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধে মার্কিন উদ্যোগ নিয়ে সন্দেহ প্রকাশ করছেন ইউরোপের একাধিক নেতা। রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধে মার্কিন উদ্যোগ নিয়ে সন্দেহ প্রকাশ করছেন ন্যাটো প্রধান সহ ইউরোপের 3 নেতা। তাদের ফাঁস হওয়া ফোন কলের উদ্ধৃতিতে জার্মান ম্যাগাজিন ডার স্পিগেল বৃহস্পতিবার 4 ডিসেম্বরে তথ্য জানিয়েছে। ম্যাগাজিনটি বলেছে, তারা গত সোমবারের একটি ফোন কলের সারাংশ পেয়েছে। এতে একাধিক ইউরোপীয় রাষ্ট্রপ্রধানের সরাসরি বক্তব্য রয়েছে, যাতে তারা রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধে মার্কিন উদ্যোগ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। ইউক্রেনকে সবচেয়ে জোরালোভাবে সতর্ক করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্র। তিনি জেলেন্সকিকে সতর্ক করে বলেন, ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র বেইমানি করতে পারে, সেদিকে সতর্ক থাকতে হবে। জার্মান চ্যান্সেলর ফ্রেডেরিক মার্জ সতর্ক করে জেলেন্সকিকে বলেন, তার সতর্ক থাকতে হবে। তিনি বলেন, তারা আপনাদেরও আমাদের উভয়ের সাথেই খেলছে। ফিনল্যান্ডের আলেকজান্ডার স্টাফ সতর্ক করে বলেন, ওই ব্যক্তিদের কাছে ইউক্রেন এবং জেলেন্সকিকে আমাদের একা ছেড়ে দেওয়া ঠিক হবে না। ন্যাটো সচিব মার্ক রুটে, যিনি প্রকাশ্যে ট্রাম্পের বেশ প্রশংসা করেন, তিনিও ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে ঐকমত্য প্রকাশ করে বলেছেন, জেলেন্সকিকে আমাদের রক্ষা করতে হবে। আলোচনার মধ্যে লেবাননের একাধিক শহরে হামলা। ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার 4 ডিসেম্বর দক্ষিণ লেবাননের অন্তত 3টি শহরে বিমান হামলা চালানো হয়েছে। এতে কিছু ভবন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের খবর পাওয়া যায়নি। বিবিসি জানিয়েছে, কয়েক দশকের মধ্যে ইসরায়েল ও লেবাননের মধ্যে প্রথম সরাসরি আলোচনার একদিনেরও কম সময়ের মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী নতুন করে বিমান হামলা চালায়। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র আবিচে আদ্রাই জেবা ও আল মাজাদেলের বাসিন্দাদের শহর খালি করার নির্দেশনা জারির ঘণ্টাখানিক পরেই হামলা শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে আল মাজাদেল ও বারাচিতের কয়েকটি ভবনকে লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করে মানচিত্র প্রকাশ করেন আদ্রি। সেসব ভবন হিজবুল্লাহ ব্যবহার করছে এমন অভিযোগ করে সাধারণ মানুষকে চিহ্নিত ভবনগুলো থেকে কমপক্ষে 300 মিটার দূরে সরে যাওয়ার নির্দেশ দেন। যেসব স্থান লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে সেগুলো হলো মাহরুনা নামে একটি ছোট কৃষিভিত্তিক গ্রাম, লিটানি নদীর দক্ষিণে টায়ারের আলমাজাদেল, লিটানি নদীর উত্তরে এবং বৈরুত থেকে 64 কিলোমিটার দূরে অবস্থিত নাবাতিয়ের জেবা, এবং বৈরুত থেকে প্রায় 80 কিলোমিটার দূরে নাবাতিয়ে এবং বিনতে জেবিলের মাঝে অবস্থিত একটি বৃহৎ পাহাড়ি শহর বারাচিতে। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, হামলায় জেবার জনবহুল আবাসিক এলাকায় একটি ভবন ধ্বংস এবং আশেপাশের স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের তথ্যমতে 2024 সালে নভেম্বরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল প্রায় প্রতিদিনই লেবাননে হামলা চালিয়েছে। এসব হামলায় এখন পর্যন্ত 300 জনের বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে অন্তত 127 জনই বেসামরিক তথা নিরস্ত্র। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এবারের হামলার সময়টি গুরুত্বপূর্ণ, কারণ 2 দেশের মধ্যে চলমান সংকট নিয়ে লেবাননের সঙ্গে আলোচনার একদিন পরই ইসরায়েল ফের দেশটিতে হামলা চালাল। দীর্ঘ 4 দশক পর চলতি সপ্তাহে সরাসরি আলোচনায় অংশ নেয় লেবানন ও ইসরায়েল। এ ব্যাপারে বৈরুত জানায়, এটি শান্তি আলোচনা নয়, বরং শত্রুতা কমানো এবং লেবানি ভূখণ্ড থেকে ইসরায়েলের সেনাদের প্রত্যাহার নিশ্চিত করার প্রচেষ্টা মাত্র। লেবাননের সেনাবাহিনী জানায়, নভেম্বরের শেষ নাগাদ ইসরায়েল 5158 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।
এর মধ্যে 657 বার বিমান হামলা চালানো হয়েছে। ইসরায়েল বলছে তাদের অভিযান হিজবুল্লাহর সদস্য ও কাঠামো লক্ষ্য করে চালানো হয়েছে, যাতে সংগঠনটি সামরিক সক্ষমতা পুনর্গঠন করতে না পারে। যুদ্ধবিরতি শর্ত অনুযায়ী উভয় পক্ষের শত্রুতামূলক কার্যক্রম বন্ধ করার কথা ছিল। লেবাননের দায়িত্ব ছিল ইসরায়েলে হামলা ঠেকানো এবং ইসরায়েলের প্রতিশ্রুতি ছিল আক্রমণাত্মক সামরিক অভিযান বন্ধ করা। তবে ইসরায়েলি বাহিনী এখনও লেবাননের অন্তত 5টি স্থান দখলে নিয়ে সেখানে ঘাঁটি গেড়েছে। চুক্তির শর্ত অনুযায়ী সেসব জায়গায় এখনও ছাড়েনি তারা। গাজায় যুদ্ধবিরতি সত্ত্বেও প্রতিরক্ষা বাজেট বাড়াল ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি সত্ত্বেও প্রতিরক্ষা খাতে বিশাল বাজেট ঘোষণা করেছে দখলদার ইসরায়েল, যা আগেরবারের তুলনায় প্রায় $7 বিলিয়ন বেশি। নতুন বছরে ইসরায়েল প্রতিরক্ষা বাজেট 112 বিলিয়ন শেকেল বা $34.7 বিলিয়ন নির্ধারণ করেছে। এটি আগের খসড়া বাজেটে ছিল 90 বিলিয়ন শেকেল বা $28 বিলিয়ন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎস এবং অর্থমন্ত্রী বেজালেল স্পট্রিট সম্মিলিতভাবে এই বাজেট কাঠামোতে সম্মতি জানিয়েছেন। এখন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মন্ত্রিসভার অনুমোদনের জন্য সংসদে পেশ করা হবে। গাজায় যখন যুদ্ধবিরতি চলছে তখন কেন বাজেট বাড়ল? কাজ বলেছেন সামরিক বাহিনী তার যোদ্ধাদের চাহিদা মেটাতে এবং সংরক্ষিত সৈনিকদের উপর বোঝা কমাতে কাজ করবে, তাই বাড়ানো হয়েছে বাজেটের পরিমাণ। ইসরায়েলের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে 2026 সালের প্রতিরক্ষা বাজেট 2023 সালের তুলনায় 47 বিলিয়ন শেকেল বা $14.5 বিলিয়ন বেশি। 2024 সালে গাজায় হত্যাকাণ্ডমূলক যুদ্ধে এবং লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে আক্রমণে ইসরায়েলের খরচ হয়েছে $31 বিলিয়ন। ইউক্রেন রাশিয়া সংকট সমাধানে যে ইঙ্গিত দিলেন ট্রাম্প। ইউক্রেন সংকটের সমাধানে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে ধারাবাহিক কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। এর অংশ হিসেবে গত 23 নভেম্বর জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, শান্তিপূর্ণ সমাধানের জন্য প্রাথমিক যে পরিকল্পনা ছিল তা মস্কো ও কিয়েভ উভয়ের অবস্থান বিবেচনায় পুনর্বিবেচনা করা হয়েছে। তিনি আরও বলেন, আলোচ্য বিষয়ের সংখ্যা কমিয়ে 22 দফায় আনা হয়েছে এবং এখন শুধু কয়েকটি ইস্যুই বিতর্কিত অবস্থায় রয়েছে। এর ধারাবাহিকতায় 30 নভেম্বর যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিরা ফ্লোরিডায় আবার বৈঠকে বসেন। সেখানে ইউক্রেনের যুদ্ধবন্ধের সম্ভাব্য পথ, দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও নিরাপত্তা ব্যবস্থা, ইউক্রেনের নির্বাচন আয়োজনের পরিস্থিতি এবং ভূখণ্ড সংক্রান্ত জটিলতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অন্যদিকে 2 ডিসেম্বর ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যুক্তরাষ্ট্রের বিশেষ প্রেসিডেন্সিয়াল এনভয় স্টিভ হুইটকফ এবং ব্যবসায়ী ও প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে দীর্ঘ বৈঠকে অংশ নেন। প্রায় 5 ঘণ্টার এই আলোচনায় ইউক্রেন ইস্যু এবং যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার 4টি নথির মূল প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হয় বলে জানান ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ। এদিকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওলগা স্টেফানিশিনা জানান, ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সচিব এবং সমঝোতা আলোচনায় দেশটির প্রতিনিধি দলের প্রধান রুস্তেম উমেরভ আগামী 4 ডিসেম্বর যুক্তরাষ্ট্রে গিয়ে মার্কিন প্রেসিডেন্সিয়াল এনভয় স্টিভ হুইটকফের সঙ্গে আরেক দফা বৈঠকে অংশ নেবেন।